কত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে ইয়া পর্যন্ত। এত কষ্ট করে বসছো কেন তোমরা? চেয়ারে বসো। পঞ্চম অধ্যায় একটু কষ্ট হয়, এটা স্বাভাবিক। আবার ইয়ার চেঞ্জের আগে। আচ্ছা লেখো। গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে তোমার শুধু অ্যালগরিদমটা পড়ছিলাম, তাই না? আচ্ছা লেখো, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম। এই লাস্ট বেঞ্চ ছাড়ো, সামনে চলে আসো। একজন করে বসে আছে। আরে বাবা রে বাবা, একজন এই সামনে এনে বসতে পারতেছে না, একজন করে বসে আছে। তোমরা পিছনের বেঞ্চে চলে যাও, কয়েকজন লাস্ট বেঞ্চে চলে যাও। আরে যাও লাস্ট বেঞ্চে, কিছু হবে না, যাও। আরে আল্লাহ, বান্ধবী, আরে বাবা রে বাবা। সি প্রোগ্রাম ও ফ্লো চার্ট। তোমাদের ইয়ার চেঞ্জে আমি ক্লাসে বলছি, এটা কলেজে এক সেট প্রশ্ন কিন্তু থাকবে, উদ্দীপকে সি প্রোগ্রাম ফ্লো চার্ট দেওয়াই থাকবে, তাই না? সি প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগরিদম যে কোনো একটা উদ্দীপকে দেওয়া থাকবে, বাকি দুটো লিখতে হবে। সো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কিভাবে কনভার্ট করতে হয়। একটা দেওয়া থাকলে বাকি দুটাতে কনভার্ট করতে হয়। এবং এইচএসসি পরীক্ষাতে এক সেট প্রশ্ন শিওর পাবা, দুই সেটের মধ্যে এক সেট এটাই পাবা। তো এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখো। আমরা অ্যালগরিদম লিখছিলাম, কি মনে আছে? এক নাম্বার হচ্ছে স্টার্ট, দুই নাম্বার হচ্ছে ইনপুট এ বি, তিন নাম্বার হচ্ছে কি সাম ইকুয়াল টু এ প্লাস বি, চার নাম্বার হচ্ছে প্রিন্ট সাম, পাঁচ নাম্বার হচ্ছে এন্ড। এখন ইনপুট এ কমা বি, এটা মানে কিন্তু আমি বলছিলাম যে দুইটা সংখ্যা এ আর বি ধরছে, এটা না। এ এবং বি নামে দুইটা বাক্স তৈরি হয়েছে, যার মধ্যে সংখ্যা এসে বসবে, সংখ্যা স্টোর হবে। এবার আসো ফ্লো চার্ট লেখো। ফ্লো চার্টটা করার আগে আমরা ফ্লো চার্টের কিছু বেসিক শিখি। নাম্বার ওয়ান হচ্ছে স্টার্ট আর এন্ড যে চিত্রের মধ্যে লিখতে হয় সেটা হচ্ছে ডিম, ডিম্বাকৃতি। স্টার্ট ও এন্ড এই দুইটা লিখতে হবে ডিমের মধ্যে। ইনপুট এবং আউটপুট এই দুইটা লিখতে হবে সামান্তরিকের মধ্যে, ইনপুট প্লাস আউটপুট। আমি বলছিলাম অ্যালগরিদমের কোনো নিয়ম নেই, কিন্তু ফ্লো চার্টের একদম কনক্রিট নিয়ম আছে। এই নিয়মের বাইরে গেলে তুমি নাম্বার পাবে না। স্টার্ট এবং এন্ড এই দুইটা লিখতে হবে কার মধ্যে? ডিম্বাকৃতির মধ্যে। ইনপুট এবং আউটপুট এই দুইটা লিখতে হবে সামান্তরিকের মধ্যে। আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হবে প্রসেস বা প্রক্রিয়া। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, কোনটা কার মধ্যে লিখতে হয়? প্রসেস বা প্রক্রিয়া লিখতে হয় আয়তক্ষেত্রের মধ্যে। কন্ডিশন লিখতে হয় রম্বসের মধ্যে। কন্ডিশন, এটা বুঝবা না, কন্ডিশন জিনিসটা কি এখন বুঝবা না, কয়েক ক্লাস পরে বুঝবা। কন্ডিশন এটা লিখতে হয় রম্বসের মধ্যে। গোল্লা ছোট বৃত্ত, ছোট বড় বৃত্ত না, ছোট বৃত্ত, এখানে লিখতে হয় সংযোগ। আর তীর চিহ্নকে বলা হয় প্রবাহ বা ফ্লো। প্রবাহ বা ফ্লো এটাকে বলা হয় সংযোগ বা কানেক্টর। কন্ডিশন বা সিদ্ধান্ত। এই এই রুলগুলো তোমার জানতে হবে। এক সেকেন্ড দিচ্ছি আবার।
লিখছি? কি হলো, কই গেল? কোন পর্যন্ত লিখছো? কানেক্টর, কানেক্টর পর্যন্ত লিখছো? এরপর হচ্ছে প্রবাহ বা ফ্লো। হারাই গেল কেন? এটা তো হওয়ার কথা না, সেভ হয়নি মনে হয়। লিখছি? আচ্ছা, এবার আসো কিভাবে ফ্লো চার্টটা লিখতে হবে সেটা দেখো। অ্যালগরিদমে কি আছে? স্টার্ট কথাটা লেখা আছে না? আমরা একটা ডিম্বাকৃতির মধ্যে লিখবো হচ্ছে স্টার্ট, কারণ আমরা জানি স্টার্ট এবং এন্ড লিখতে হয় কিসের মধ্যে? ডিম্বাকৃতির মধ্যে। এক নাম্বার শেষ। দুই নাম্বারে কি আছে? ইনপুট এ কমা বি। এটা তো ইনপুট নাকি? ইনপুট লিখতে হয় কার মধ্যে? সামন্তরিকের মধ্যে। একটা সামান্তরিক চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে ইনপুট এ কমা বি। এরপরে কি আছে? সাম ইকুয়াল টু এ প্লাস বি। হোয়াট ইজ প্রসেস? খুব সহজ বুঝা। ইনপুট আউটপুট ছাড়া যা আছে, ইনপুট আউটপুট এবং কন্ডিশন ছাড়া যা আছে সবই প্রসেস। তাহলে এটা ইনপুট আউটপুট না, কন্ডিশন না। কন্ডিশন তোমরা দেখলে বুঝতে পারো যখন আমি শিখাবো। তাহলে এটা কি? সাম ইকুয়াল টু এ প্লাস বি, এটা প্রসেস না? ইনপুট আউটপুট ছাড়া যা আছে সবই হচ্ছে প্রসেস। তাহলে এটা কি? প্রসেস। তাহলে সাম ইকুয়াল টু এ প্লাস বি, এটা লিখতে হবে কোথায়? সামান্তরিকের মধ্যে, সরি আয়তক্ষেত্রের মধ্যে। প্রিন্ট সাম, এটাও তো আউটপুট নাকি? ইনপুট আর প্রিন্ট, আমি গত ক্লাসে বলছিলাম না, প্রিন্টের পরিবর্তে আউটপুট লেখা যায় বা আউটপুটের পরিবর্তে প্রিন্ট লেখা যায়। তাহলে এই লাইনটাই তো আউটপুট, যেখানে প্রিন্ট দেখবা সেটাই হচ্ছে আউটপুট। অর্থাৎ এটাও লিখতে হবে কিসের মধ্যে? সামান্তরিকের মধ্যে। তাহলে প্রিন্ট সাম। আর লাস্টে হচ্ছে এন, এন লিখতে হবে কিসের মধ্যে? ডিম্বাকৃতির মধ্যে। এবং এখন প্রত্যেকটা কি করতে হবে? ফ্লো দিতে হবে। ফ্লো, কোনটার পরে কোন কাজটা হবে? ফ্লো। সরি, এন্ড হবে। হ্যাঁ, এই পর্যন্ত কি ক্লিয়ার? বেসিক্যালি অ্যালগরিদম আর ফ্লোচার্টের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। অ্যালগরিদম গুলা বাংলা কথায় লিখবো, ফ্লোচার্ট গুলা স্টেপ বাই স্টেপ না লিখে, মানে 1 2 3 4 দিয়ে না লিখে আমরা চিত্রের মধ্যে লিখবো। কিন্তু কোন চিত্রের মধ্যে লিখতে হবে এটা হচ্ছে ফিক্সড করা। ওকে ওকে, এবার আসো সি প্রোগ্রাম লেখো। সি প্রোগ্রাম। সি প্রোগ্রামটা আমরা লাইন বাই লাইন লিখব। আমি গত ক্লাসে শিখাইছিলাম যে কোনো একটা সি প্রোগ্রাম আসুক আমার কিছু কথা ফিক্স লিখতে হবে, সেই কথাগুলো আমি লেখাইছিলাম না? হ্যাশ ইনক্লুড। তাহলে ফিক্সড কথাবার্তাগুলো আগে লিখে ফেলো। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ int একটা স্পেস দিয়ে মেইন, ফাঁকা ফার্স্ট ব্র্যাকেট, ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট। এই কথাগুলো ফিক্সড। যে প্রশ্নে আসুক এগুলো তোমার লিখতেই হবে এবং কোনো চেঞ্জ হবে না। প্রশ্নের কারণে এই যে কথাগুলো এখন লেখা আছে এগুলাতে কোনো চেঞ্জ হবে না। না, একো পাওয়া যাবে না, একো পাওয়া যাবে না। ওকে, এবার আসো স্টার্ট। অ্যালগরিদমের স্টার্ট মানে ফ্লোচার্ট সি প্রোগ্রামের ডিক্লারেশন লাইন। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যালগরিদমের স্টার্ট মানে ফ্লোচার্টের কোন লাইন? ডিক্লারেশন লাইন। হোয়াট ইজ ডিক্লারেশন? ডিক্লারেশন মানে তোমার পারমিশন নিয়ে নিতে হবে বা তোমাকে বলে দিতে হবে যে এই প্রোগ্রামে আমি এতগুলা বাক্স ব্যবহার করব যার নাম হচ্ছে এটা এটা। এটা আমরা বুঝবো কিভাবে? খুব সহজেই বুঝতে পারবো। অ্যালগরিদমটা দেখো তুমি। অ্যালগরিদমে তোমরা টোটাল কয়টা বাক্স ব্যবহার করছো? বাক্স কয়টা ব্যবহার করছো? ফ্লো চার্ট চিন্তা করতেছো কেন? ওইগুলো না, সংখ্যা হিসাবে বসবে এরকম কয়টা বাক্স আছে? কি কি? পাঁচটা। পাঁচটা বাক্স। কি কি? এ বি আর সাম। এই তিনটা বাক্স ব্যবহার করছি না আমরা? এখন এই তিনটা বাক্সের মধ্যে এই কি ধরনের সংখ্যা হিসেবে বসবে এটা আগে তোমার বুঝতে হবে। এই তিনটা বাক্সের মধ্যে কি তোমার পূর্ণ সংখ্যা বসবে নাকি দশমিক সংখ্যা বসবে?
এখন তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার দুইটা সংখ্যার যোগফল বলছেন, সংখ্যা তো দশমিক হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে। তো আমরা প্রথম দিকে যেহেতু সি প্রোগ্রাম করতেছি, আমরা ধরে নিলাম যে আমাদের বাক্সে শুধুমাত্র পূর্ণ সংখ্যা আসবে। তো পূর্ণ সংখ্যার জন্য ডিক্লারেশন নিলে তোমার শুরুতেই লিখতে হবে হচ্ছে আইএনটি। আইএনটির ফুল মিনিং হচ্ছে ইন্টিজার, যেটা বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার একটা স্পেস দিয়ে এখানে লিখবা এ কমা বি কমা সাম। এখন এই লাইনটার ব্যাখ্যা বলি। আমি আমার পুরো প্রোগ্রামে টোটাল 3টা বাক্স ব্যবহার করব, একটা এ, একটা বি, একটা সাম, যার মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে বা স্টোর হবে। তুমি যখন এটাকে বলবা যে পূর্ণ সংখ্যা স্টোর হবে, এখানে কখনো দশমিক সংখ্যা ঢুকতে পারবে না। এই পারমিশনটা নিয়ে নিতে হবে কোন লাইনে? স্টার্ট লাইনের মাধ্যমে, যেটা সি প্রোগ্রামে আমরা যে লাইনটার নাম দিছি হচ্ছে ডিক্লারেশন লাইন। ওকে, আচ্ছা, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। এরপরের লাইনটা হচ্ছে ইনপুট এ কমা বি। ইনপুট নেওয়ার জন্য যে কিওয়ার্ডটা সি প্রোগ্রামে লিখতে হয়, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ একটা ব্র্যাকেট দাও, এইভাবে লাস্টে একটা সেমিকোলন দাও। দিছো? সি প্রোগ্রামে প্রত্যেকটা স্টেটমেন্ট অর্থাৎ প্রত্যেকটা লাইনের পরে একটা করে সেমিকোলন দিতে হবে, এটা নিয়ম। অর্থাৎ সেমিকোলন দেওয়ার কথা কেউ ভুলে যায় না। আচ্ছা, এবার আসো স্ক্যানএফ এর মধ্যে কি লিখবো। স্ক্যানএফ এর মধ্যে একটা ইনভার্টেড কমা দিতে হবে। ইনভার্টেড কমার মধ্যে %d লিখতে হবে। এটার মানেটা আমি একটু বলি। আমার এই প্রোগ্রামে টোটাল ইনপুট নিতেছি কয়টা? দুইটা না তিনটা? দুইটা না? এ আর বি, তাই না? আমার লিখতে হবে দুইটা %d, কোনো ধরনের স্পেস দেওয়া ছাড়া বা কোনো ধরনের কমা দেওয়া ছাড়া ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে দুইটা %d। এরপর একটা কমা দাও, ইনভার্টেড কমার বাইরে কমাটা দিতে হবে। কমাটা দেওয়ার পরে এরপরে লিখবা হচ্ছে অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি। এন্ড চিহ্ন যেটা আর কি উল্টা হয়ে গেছে মনে হয়, আমার এন্ড চিহ্ন সবসময় উল্টা হয়, এটা এরকম মনে হয় জিনিসটা। এই যে এরকম কিছু একটা, না পারলে এরকম দাও, সমস্যা নেই। অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি। এখন এই লাইনটার ব্যাখ্যা খুব মনোযোগ দিয়ে বাংলায় শোনা, এটা তো ইংলিশে লেখা আছে, বাংলায় বলি। ইনপুট নিব বা ইনপুট নেওয়া হবে, এই যে স্ক্যানএফ মানে কি বাংলা? ইনপুট নেওয়া হবে। দাও, কোনো সমস্যা নেই। ইনপুট নেওয়া হবে দুইটা পূর্ণ সংখ্যা। %d দিয়ে কেমনে বোঝা হয়? এই খেয়াল করো, যখন তুমি কোনো মেমোরিকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করবা, স্ক্যানএফ বা প্রিন্টএফ এর মধ্যে সবসময় %d লিখতেই হবে তোমার। অন্য কিছু হিসেবে ডিক্লেয়ার করো সেটা কিরকম পরে আস্তে আস্তে যখন অন্য প্রোগ্রাম করবো তখন শিখবো। আপাতত খালি এতটুকু মাথায় রাখো, এখানে %d বসছে কারণ এ আর বি বা সাম এগুলাকে আমি কি হিসেবে ডিক্লেয়ার করছি? ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করছি, এই কারণে এখানে %d বসছে। দুইটা %d কেন বসছে? কারণ ইনপুট নিব আমি দুইটা, যদি আমি একটা ইনপুট নিতাম একটা %d হইতো, তিনটা নিলে তিনটা হইতো। তাহলে আমি ইনপুট নিব দুইটা পূর্ণ সংখ্যা, যার প্রথম সংখ্যাটা থাকবে এর মধ্যে বা এ বাক্সের মধ্যে এবং দ্বিতীয় সংখ্যাটা থাকবে বি বাক্সের মধ্যে। ক্লিয়ার? এটা হচ্ছে এই লাইনের ব্যাখ্যা। তাহলে 2 নাম্বার লাইনটা শেষ। এখানে ভালো করে খেয়াল রাখবা কোন জায়গাগুলো আমি বলে দিই যেগুলো তোমরা ভুল করো। নাম্বার 1 যেটা ভুল করো সেটা সেমিকোলন দিতে ভুলে যাও। সেমিকোলন দিলে কিন্তু সিনট্যাক্স এরর আসবে, তুমি নাম্বার পাবে না, তোমার প্রোগ্রাম রান করবে না। এটা হচ্ছে 1 নাম্বার ভুল করে। 2 নাম্বার ভুল যেটা করে, এই কমাটা এটা কেউই দিতে চায় না, খুবই ইম্পর্টেন্ট, এরর আসবে নাইলে। এই যে ইনভার্টেড কমার পরে একটা কমা দিতে হবে, ইনভার্ট কমার বাইরে, ভিতরে দিলে কিন্তু আবার হবে না, বাইরে একটা কমা দিতে হবে। সিঙ্গেল দিলে তো হবেই না, সিঙ্গেল তো ইনভার্টেড কমা হইল না, হ্যাঁ কোটেশন হয়ে যায় এটা। এরপরে 3 নাম্বার হচ্ছে প্রসেস। প্রসেস লেখা খুব সহজ, যেভাবে লেখা আছে এটাই। প্রসেস কি লেখা? সাম ইকুয়াল টু এ প্লাস বি। এখানে আমি সাম ইকুয়াল টু এ প্লাস বি লিখবো, খালি একটা সেমিকোলন দিব, শেষ। এবার আসো কি প্রিন্ট সাম। প্রিন্ট সাম লেখার জন্য সি প্রোগ্রামে কিভাবে লিখতে হবে? সি প্রোগ্রামে লিখতে হবে প্রিন্ট এফ কথাটা। প্রিন্ট এফ, প্রিন্ট এফ কিন্তু আলাদা দুটো ওয়ার্ড না, একসাথে প্রিন্ট এফ। একটা ব্র্যাকেট দাও,
স্ক্যানএফ এর মতোই। এখন বলো তো আউটপুট কয়টা আমার এই প্রোগ্রামে? একটা সংখ্যা আউটপুট না? তাহলে ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে একটা পার্সেন্ট ডি, কার ভ্যালুটা আউটপুট, কমা দিয়ে সাম। এটার ক্ষেত্রে কিন্তু আবার অ্যাড্রেস অফ হবে না। কেন হবে না এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিব না, সমস্যা নাই। এটার ক্ষেত্রে আবার অ্যাড্রেস অফ হবে না, কারণ এখানে দেখো ইনপুট নেওয়ার জন্য এটা কি, কিন্তু আমি এন্ড চিহ্ন বলে, আমি কি বলছি, অ্যাড্রেস অফ চিহ্ন না? অর্থাৎ এ মেমোরির অ্যাড্রেসে একটা সংখ্যা বসবে, বি মেমোরির অ্যাড্রেসে একটা সংখ্যা বসবে। একটা সংখ্যা একটা মেমোরির অ্যাড্রেসে যাইতে হইলে ওই মেমোরির ঠিকানাটা লাগে, মেমোরির অ্যাড্রেসটা লাগে, তাই না? তো এটাই হচ্ছে সেই অ্যাড্রেসটা চিহ্ন। ধরো তুমি একটা বাসায় যাবা, বাসায় যাওয়ার জন্য তোমার অ্যাড্রেস লাগে, বাসাতে বের হওয়ার জন্য কি অ্যাড্রেস লাগে? তো তোমার সামের মধ্যে তো তোমার সংখ্যা ঢুকেই আছে, তো এখান থেকে তুমি যখন আউটপুট বের করবা, ওই বাক্স থেকে যখন বের করবা, ওটার জন্য কি আবার অ্যাড্রেস বলার দরকার আছে? তো এই কারণে প্রিন্টএফে কখনো অ্যাড্রেস চিহ্নটা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এন্ড। এন্ড মানে অলওয়েজ, অলওয়েজ রিটার্ন জিরো, রিটার্ন স্পেস জিরো, সব সময় এটা ফিক্সড। এন্ড মানে রিটার্ন জিরো না, তবে দেওয়াটা বেটার। রিটার্ন জিরো কারণটা কি? এটা হচ্ছে যে ওই যে আমি বলছিলাম না একবার, মেইন এর ব্যাখ্যাটা দিব 12 নম্বর ক্লাসে, এই রিটার্ন জিরোর ব্যাখ্যাটা 12 নম্বর ক্লাসে পাবে। এটা ফাংশন রিলেটেড বিষয়, যখন ফাংশন পড়াবো তখন বুঝবা। করবে তো, এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। অবশ্যই সমস্যা, সি প্রোগ্রাম কিন্তু কেস সেনসিটিভ, এইচটিএমএল কেস সেনসিটিভ ছিল না। সি প্রোগ্রামে ক্যাপিটাল লেটার মানে এক জিনিস, স্মল লেটার মানে আরেক জিনিস, ডিফারেন্ট। তো এখন এই প্রোগ্রামটা হচ্ছে যে আমরা একটু রান করি, হ্যাঁ। এটাই তো আমার প্রোগ্রাম নাকি, জাস্ট সি এর জায়গায় সাম দেওয়া। এখন দেখো রান করলাম, একটা ব্ল্যাক স্ক্রিন আসছে, এটাকে বলা হয় আউটপুট স্ক্রিন। এই ব্ল্যাক স্ক্রিন আমাকে কিন্তু কোনো রেজাল্ট দেখাচ্ছে না। কোন লাইনের কারণে রেজাল্ট দেখাচ্ছে না বলতে পারবা? স্ক্যানএফ লাইনটার কারণে। স্ক্যানএফ লাইনটা দেওয়ার কারণে ও আমাকে কোনো রেজাল্ট শো করতেছে না, কারণ স্ক্যানএফ লাইন বলা মানে আমি প্রোগ্রামকে বুঝাইছি যে আমি এখন আমি দুইটা সংখ্যা কম্পিউটারের কাছে দিব। এটা কোন লাইনের মাধ্যমে বুঝাইছি? স্ক্যানএফ লাইনের কাছে, স্ক্যানএফ এর কারণে বুঝাইছি। এই কারণে কম্পিউটার ওয়েট করতেছে যে কখন আমি সংখ্যা দুটো দিব। ধরো একটা সংখ্যা দিলাম 100, এটা দেওয়ার সাথে 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 এ বাক্সের মধ্যে কত ঢুকে গেছে? 100 ঢুকে গেছে। এরপর আমি দিলাম হচ্ছে 20, এখন কত? 20 বি নামক বাক্সে কিন্তু 20 ঢুকে গেছে। এখন আমি এন্টার দেওয়ার সাথে সাথে সামের মধ্যে কত ঢুকবে? 120 ঢুকবে, এবং প্রিন্টএফ লাইনটার কারণে এই স্ক্রিনের মধ্যে 120 শো করবে। এই যে দেখো 120 শো করলো। এন্টার দেওয়ার সাথে সাথে সামের মধ্যে কত ঢুকে গেছে? 120 ঢুকে গেছে, এবং এই যে প্রিন্টএফ লাইনটা দেওয়ার কারণে 120টা শো করছে। ধরো কথার কথা আমি প্রিন্টএফ লাইনটা দেই নাই, ধরে নাও প্রিন্টএফ লাইনটা আমি দিলাম না, তো আমি আবার কিন্তু স্ক্যানএফ লাইনের কারণে সংখ্যা দুইটা সংখ্যার জন্য ওয়েট করতেছে। তো আমি এবার দিলাম হচ্ছে 200 আর 300, এন্টার দিলাম, সামে কিন্তু 500 ঢুকছে, কিন্তু যেহেতু প্রিন্টএফ লাইন দেই নাই এই কারণে সে দেখাইতে পারতেছে না, কিন্তু সামে কিন্তু আছে মানটা, কিন্তু দেখাইতে পারতেছে না, কারণ প্রিন্টএফ লাইন তো বাদ দিয়ে দিছি। ক্লিয়ার? এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে নেক্সট টপিকটা লেখা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম।
দেখছো, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামটা কেমন হবে আসলে। প্রথমত এখন আরেকটা নতুন নিয়ম শুনো, যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো একটা প্রবলেম পঞ্চম অধ্যায়ে তোমাকে দেওয়ার সাথে সাথে তোমার মাথায় দুইটা জিনিস ক্যালকুলেশন করে ফেলতে হবে। নাম্বার ওয়ান, আমার ইনপুট লাগবে কয়টা। নাম্বার ওয়ান হচ্ছে ইনপুট কয়টা। ইনপুট কাকে বলে? যে মানগুলা না থাকলে তুমি উত্তর দিতে পারবা না, সেই মানগুলাকে বলা হয় ইনপুট। অর্থাৎ আমার এই প্রোগ্রামে বা এই প্রবলেমে ইনপুট আমার কয়টা আছে, অর্থাৎ কয়টা অজ্ঞাত মান আছে। দুই নাম্বার যেটা ফাইন্ড আউট করতে হবে, আউটপুট কি ধরনের। আউটপুট কয়টা বলি নাই কিন্তু, আউটপুট কি ধরনের। কি ধরনের মানে কি, আউটপুট দুই ধরনের হয়, ভ্যালু হইতে পারে অথবা টেক্সট হইতে পারে। এক্সাম্পল যদি দেই, দুইটা সংখ্যার যোগফল, এটার আউটপুট সবসময় একটা ভ্যালু আসবে। কিন্তু যদি বলি একটা সংখ্যা জোড় নাকি বেজোড়, এটার আউটপুটে কি কোনো ভ্যালু আসবে? আমি তোমার প্রশ্ন করলাম 5 কি জোড় না বেজোড়, তুমি কি বলবা 5? তুমি বলবা জোড়, একটা ওয়ার্ড বলবা, অথবা বলবা বেজোড়, একটা ওয়ার্ড বলবা। অর্থাৎ আউটপুট কি ধরনের, ওয়ার্ড হবে কোন আউটপুট নাকি কোন একটা ভ্যালু হবে, এটাও তোমার ফাইন্ড আউট করে ফেলতে হবে। এখন একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তোমার ইনপুট কয়টা বলো তো, কি কোনটা সেটা? শুধু আর এর মানটা তোমাকে যদি আমি বলি, তুমি কি বৃত্তের ক্ষেত্রফলটা বলে দিতে পারবা না? অর্থাৎ এখানে ইনপুট কিন্তু একটাই। এখন আউটপুট কি ধরনের হবে, ভ্যালু হবে না টেক্সট হবে? ভ্যালু। কোন ভ্যালুটা হবে? ক্ষেত্রফলটা কত সেই ভ্যালুটা হবে। এখন বলতো যে বৃত্তের ক্ষেত্রফলটা বা যে আউটপুটটা আসতেছে সেই আউটপুটটা কি দশমিক হইতে পারে নাকি পারে না? তো যদি কোনো প্রোগ্রামের আউটপুট দশমিক হওয়ার সম্ভব মানে বিন্দুমাত্র সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই জায়গায় ইন্টিজার লেখা যাবে না। এই জায়গায় উপরেরটা কিন্তু সবসময় ইন্টিজার, এটা কিন্তু সবসময় ইন্টিজার, এটা নিয়ে কনফিউশন থাকবে না। যদি তোমার কোনো আউটপুট দশমিক হওয়ার সম্ভাবনা থাকে, এই জায়গায় ইন্টিজার হবে না। ইন্টিজারের পরিবর্তে এইখানে লিখতে হবে FLOAT বা ফ্লোট। কি লিখতে হবে? আর এইখানে পার্সেন্ট ডি এর পরিবর্তে লিখতে হবে পার্সেন্ট এফ, ফ্লোটের সাথে মিল রেখে পার্সেন্ট এফ। এখানেও লিখতে হবে কি পার্সেন্ট, অর্থাৎ যেখানে যেখানে পার্সেন্ট ডি লিখছে এই সব জায়গায় কি লিখতে হবে, পার্সেন্ট এফ লিখতে হবে। তো আমরা এবার মূল প্রবলেমে চলে যাই। প্রথমে লেখা হচ্ছে অ্যালগরিদম। স্টেপ 1, এক নাম্বার কি বলতো? স্টার্ট। ভেরি গুড। 2 নাম্বার স্টেপে আমরা কি করি? ইনপুট নেই, অর্থাৎ ইনপুট এখানে ইনপুট কি দিব? ইনপুটের বাক্সের নাম কি দিবা? যা ইচ্ছা তাই দাও, আর দাও, মিলাই রাখি আমরা, রেডিয়াসের সাথে মিলাই রাখি আর। ইনপুট আর, তার মানে আর নামে একটা বাক্স তৈরি হবে, যে বাক্সের মধ্যে রেডিয়াসের ভ্যালুটা থাকবে। এরপরে কি করতে পারি আমরা? এরিয়া ক্যালকুলেশন করতে পারি। এরিয়া ইকুয়াল টু, যেখানে এরিয়ার ভ্যালুটা থাকবে ওই বাক্সের নাম দিলাম আমি এরিয়া, কারণ আমরা জানি নাম একটা বাক্সের নাম ওয়ার্ডও দিতে পারি আমরা চাইলে, তাই না? বাক্সের নাম দিলাম হচ্ছে এরিয়া। এরিয়া ইকুয়াল টু কি বলতে পারি? পাই আর স্কোয়ার বলতে পারি না? এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে এরিয়ার মধ্যে কি থাকবে? ক্ষেত্রফলের মানটা থাকবে। এখন এরিয়া নামক বাক্সে তো ক্ষেত্রফলটা চলে আসছে, এখন আমরা কি করব? এরিয়ার মানটা আউটপুটে দেখাই দিব। তাহলে সেটা কিভাবে লিখবো? প্রিন্ট এরিয়া। শেষ। 5 নাম্বার এন্ড। বুঝছো এই পর্যন্ত? ক্লিয়ার? নেওয়া যাবে। তাহলে সব জায়গায় ক্যাপিটাল আর ব্যবহার করতে হবে। যদি তুমি ক্যাপিটাল, সব জায়গায় ক্যাপিটাল, ওইরকম ভাবে ব্যবহার করতে হবে। ফ্লো চার্ট লেখো, এটার ফ্লো চার্টটা লেখো দেখি নিজেরা, আগের যে সিস্টেম ওই সিস্টেমে লেখো। কি লিখতে চাও তুমি বলো, তোমার মতে কি হবে? সাম করছি, বুঝি নাই ব্যাপারটা তো। এটা না সাম যোগ, জন্য আমি সাম দিছি। তুমি তো এখানে আমি যেখানে নাম দিছি সাম, তুমি তো চাইলে এখানে তোমার নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। বাক্সের নাম তুমি দিতেছো, তোমার নাম তো যে কোনো কিছুই হইতে পারে। এখানে আমি যেখানে যে বাক্সে মানটা আসবে, এরিয়ার মানটা, ওটার নাম আমি এরিয়া দিচ্ছি। তুমি চাইলে অন্য কিছু দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি চাইলে সামও দিতে পারো, তুমি চাইলে তোমার নামও দিতে পারো, সমস্যা নেই।
আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ভাইবা দিয়েছেন কিনা, কি অবস্থা? মানে ক্যাজুয়াল 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 প্রশ্নগুলাই করছে নাকি কিছু প্রশ্ন করছে? গল্প টল্প করছে না প্রশ্ন? হুম 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 হুম। ও আচ্ছা, তাহলে আমি ডিটেলস শুনবো না, হ্যাঁ, ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ফ্লোচার্ট লিখছো? তাহলে স্টার্ট। স্টার্ট ডিমের মধ্যে, সামান্তরিকের মধ্যে কি লিখবো? ইনপুট আর। আয়তক্ষেত্রের মধ্যে কি লিখবো? এর ইকুয়াল টু পাই আর স্কোয়ার। আবার সামান্তরিকের মধ্যে লিখবো হচ্ছে প্রিন্ট এরিয়া, তারপর লিখবো হচ্ছে এন্ড, এরপর হচ্ছে আমি প্রবাহ দিয়ে দিলাম। এবার তোমাদের একটা ওয়ার্নিং দেই। ওয়ার্নিং নাম্বার 1, এভরি প্রবলেম স্বতন্ত্রভাবে চিন্তা করতে হবে। মানে কোনো প্রবলেমের সাথে কোনো প্রবলেম ম্যাচ করা যাবে না। তোমাদের কিছু জেনারেল রুল শিখাইলাম না এই দুইটা প্রবলেমের মাধ্যমে? যে একটা প্রবলেম দেখার পরে ইনপুট গুলা ফাইন্ড আউট করবা, তারপরে হচ্ছে আউটপুট কি ধরনের বলবা, এই টাইপের কিছু থিম দিয়ে তোমরা প্রবলেমটা নিয়ে চিন্তা করবা। কিন্তু আচ্ছা, যোগফলের সময় কি করছিলাম, বৃত্তের ক্ষেত্রফলের সময় কি করছিলাম, ওই অনুযায়ী এই প্রবলেমটা চিন্তা করতেছে, এইভাবে চিন্তা করা যাবে না। প্রত্যেকটা প্রবলেম স্বতন্ত্রভাবে চিন্তা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অ্যালগরিদম অফ ফ্লো চার্ট। যোগফলেরটার ক্ষেত্রে 5টা স্টেপ হয়েছে, এটার ক্ষেত্রে 5টা স্টেপ হয়েছে, মানে সবগুলোতে 5টা স্টেপ হবে না। এটার ক্ষেত্রে 2 নাম্বারে ইনপুট লিখছি জন্য প্রত্যেকটাতে 2 নাম্বারে ইনপুট লিখবো, এরকম নাও হইতে পারে। এটার ক্ষেত্রে ইনপুট নেওয়ার পরেই আর একটা প্রসেস আসছে, সবগুলোর ক্ষেত্রে ইনপুট নেওয়ার পরে একটাই প্রসেস আসবে, এটা নাও হইতে পারে। প্রসেস 3-4টাও থাকতে পারে। আউটপুট একটা হবে, এরকম নাও হইতে পারে, আউটপুট 3টাও হইতে পারে। কথা কি বুঝতে পারছো? সো এটা কোনো ফিক্সড জিনিস নাই এখানে। তো এখন আমরা কি করব, অ্যালগরিদমটা থেকে আমরা সি প্রোগ্রাম কনভার্ট করব। দেখো, আমাকে আগে হচ্ছে তোমরা খাতায় যে ফিক্সড সি প্রোগ্রামের যে ফিক্সড কথাবার্তাগুলো, যে জিনিসগুলো, এগুলো লিখে ফেলো। দেখছো, অ্যালগরিদমে অ্যালগরিদমে স্টার্ট মানে আমরা সি প্রোগ্রামে কোন লাইনটা জানি? ডিক্লারেশন লাইন। ডিক্লারেশন লাইনে আমরা কি করি? সি প্রোগ্রামে পারমিশন নিয়ে নেই বা জানায় রাখি যে আমরা পুরো প্রোগ্রাম জুড়ে এই এই মেমোরিগুলা, এই নামের মেমোরিগুলা ব্যবহার করব। এখানে আমরা টোটাল কয়টা মেমোরি ব্যবহার করতেছি, বাক্স ব্যবহার করতেছি কয়টা? কি কি নামের? এরিয়া। তাহলে সেটা আমরা বলে দিতে হবে, আগে পারমিশন নিয়ে নিতে হবে বা জানাই দিতে হবে। তাহলে এখন এই আর এবং এরিয়াতে যে পূর্ণ সংখ্যা আসবে, এটা সম্ভাবনা কম, দশমিক আসার সম্ভাবনা কি বেশি। কারণ যেহেতু আমি পাই দিয়ে গুণ করব, অবশ্যই দশমিক আসবে। তাহলে সেটার ক্ষেত্রে আমি অবশ্যই এখানে ইন্টিজার না নিয়ে কি নিব? ফ্লোট নিব। ইন্টিজারের পরিবর্তে এখানে কি লিখবো? ফ্লোট লিখবো। এখন নাম দাও, বাক্স দুটার নাম, একটা নাম দিছিলাম হচ্ছে আমি আর, আরেকটার নাম দিছিলাম হচ্ছে আমি এরিয়া। 1 নম্বর লাইনের কাজ শেষ। 2 নম্বর লাইনে আমি কি বলছি? ইনপুট আর। ইনপুটের জন্য আমরা সি প্রোগ্রামে কোন ওয়ার্ডটা ইউজ করি? স্ক্যানএফ। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট, সেমিকোলন। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পার্সেন্ট ইনভার্টেড কমার মধ্যে কি হবে? ডি হবে না এফ হবে? কয়টা এফ হবে? একটা না দুইটা? কেন একটা হইলো? ইনপুট হচ্ছে একটা, পার্সেন্ট এফ। এরপরে কমা দিয়ে ইনপুটটা কোন বাক্সের মধ্যে থাকবে? তাহলে অ্যাড্রেস আর গেল। দেখছো? এবার 3 নম্বর লাইনে আছে এরিয়া ইকুয়াল টু। এবার আসো কাহিনী, পাই কই পাবো আমি? পাই আমি যেভাবে অ্যালগরিদমে লিখছি,
বা যেভাবে ফ্লো চার্টে লিখছি, অ্যালগরিদম আর ফ্লো চার্ট আমরা খাতা কলমে লিখি, সি প্রোগ্রাম তার খাতা কলমে লিখি না। যদিও তোমরা পরীক্ষার হলে খাতা কলমে লেখো, তো বাস্তবে তার খাতা কলমে লেখা হয় না, কিবোর্ড দিয়ে টাইপ করা হয়। কিবোর্ডে পাই নামে কোনো চিহ্ন আছে? তাহলে পাই তো এখানে লিখতে হবে, টাইপ তো করতে হবে। টাইপ করবো কেমনে? পাই আসলে টাইপ করার কোনো সুযোগ নেই, পায়ের মানটা লিখতে হবে। মান লিখতে পারো দুই ভাবে, একটা হচ্ছে 3.1416 লিখতে পারো, অথবা 22/7 লিখতে পারো, তোমার ইচ্ছা। তো আমি 3.1416 লিখি, শেষ। এটা এবার দেখো, এবার কি একটা গুণন চিহ্ন দেওয়া লাগবে না? এখানে গুণন চিহ্ন বলতে কোনো চিহ্ন নেই কিবোর্ডে, স্টার আছে, স্টার রে গুণ ধরা হয়, স্টার আর ইনটু আর, এইভাবে লিখতে হবে সি প্রোগ্রামে। সি প্রোগ্রামে তোমরা যদি ওই যে পাই আর স্কয়ার এমনি লেখো, পাই আর স্কয়ার, তাহলে কিন্তু হবে না। খাতা এইভাবে সি প্রোগ্রামে লিখলে হবে, অ্যালগরিদম ফ্লো চার্টে লিখলে হবে। সি প্রোগ্রামে লিখলে 0। হ্যাঁ না, বুঝতো না বুঝতো নাকি? সি প্রোগ্রাম তো সি প্রোগ্রামই। আচ্ছা, এরপরের লাইনে কি আছে? প্রিন্ট, আউটপুট দেখানোর জন্য প্রিন্ট এফ। প্রিন্ট এফ আবার একটা ইনভার্টেড কমা, এর মধ্যে আমরা কি লিখবো? পার্সেন্ট এফ। কয়টা লিখবো? কেন একটা লিখলাম? আর আউটপুট একটা। কার মানটা আউটপুট? এরিয়ার মানটা হচ্ছে আউটপুট। লাস্টে এন্ড মানে হচ্ছে রিটার্ন 0, শেষ। হ্যাঁ, এবার রান করি, কোনো অ্যান্সার দেখাচ্ছে না, বিকজ ওয়েটিং ফর দ্য ইনপুট। এই যে বিপ বিপ করতেছে না একটা সাদা, এটা মানে হচ্ছে ওয়েটিং ফর ইনপুট, বুঝতে পারছো? ইনপুটে কি দিবে? একটা ব্যাসার্ধের ভ্যালু দিবে। ব্যাসার্ধ বললাম হচ্ছে 5 ইউনিটের একটা ব্যাসার্ধ। তাহলে এরিয়ার মান হবে 78.540001। দশমিকের পরে সবসময় 6 ঘর দেখাবে। কয় ঘর দেখাবে? এখন তুমি চাইতো স্যার এত ঘর দেখায় তো লাভ নাই, আমি দশমিকের পরে 2 ঘর দেখাবো, বেশি দেখাবো না। তাহলে সেক্ষেত্রে তোমার প্রিন্ট এফ এর মধ্যে একটা ছোট্ট কাজ করতে হবে। পার্সেন্ট এফ আছে না, পার্সেন্ট এফ, এফ এর আগে একটা দশমিকের পরে 2 ঘর, এই কথাটা বলে দিতে হবে। কিভাবে? দশমিক দিয়ে 2 লিখবা, তাহলে বুঝাবে দশমিকের পরে 2 ঘর। এটা কিন্তু পার্সেন্ট আর এফ এর মাঝখানে লিখতে হবে। এখন যদি আমি রান করে দেখো, 78.54, এবার 2 ঘর আসছে না? তাহলে কিভাবে লিখতে হবে? দশমিকের পরে 2 ঘর লিখতে চাইলে পার্সেন্ট পয়েন্ট টু এফ, তখন শুধু এফ না, পার্সেন্ট পয়েন্ট টু এফ, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর এফ। হ্যাঁ, প্রশ্নে থাকতে পারে যে দশমিকের পরে 2 ঘর দেখাবা, এরকম বলতে পারে। এখন বলো, এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? কোনটা? দশমিকের পরে কয় ঘর আসছে? আমরা জেনারেলি 6 ঘরের পরিবর্তে যদি আমি যদি ইচ্ছা মতো ঘর দেখাইতে চাই, সেক্ষেত্রে এফ এর আগে ওইটা লিখতে হবে দশমিক, এরপর যত ঘর দেখাইতে চাই অত ঘর, তারপরে এফ লিখবেন। ওকে, এইবার লেখো প্রিন্ট এফ। আরো প্রোগ্রাম লিখবো, তার আগে আরেকটু বেসিক আছে। প্রিন্ট এফ এর আদ্যপান্ত। প্রিন্ট এফ জিনিসটা আসলে কি? এটা কোনো প্রশ্ন আসবে না, এটা তোমাদের বোঝানোর জন্য, বা এটা তোমাদের কাজে লাগবে সি প্রোগ্রাম লেখার সময়। প্রিন্টএফ এই ওয়ার্ডটার কাজ হচ্ছে কালো স্ক্রিনে রেজাল্ট শো করা। দেখছি না আমরা? প্রিন্টএফ না লিখলে কিন্তু শো করবে না, কিছু ক্যালকুলেশন হবে কিন্তু কিছু শো করবে না। প্রিন্টএফ এর কোন জায়গাটা শো করে আসলে? ইনভার্টেড কমার মধ্যে তুমি যা লিখবা সেটা শো করে। এক্সাম্পল দেই, একটু বুঝাই দেই। ধরো আমি এখানে হ্যালো লিখলাম, 5 দিলাম হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ তাহলে আর এর মধ্যে কত গেছে? 5 গেছে।
এন্টার দেওয়ার সাথে সাথে এরিয়ার মধ্যে কত যাবে 78.54, কিন্তু আমার উত্তর দেখাবে হ্যালো। ও কিন্তু ক্যালকুলেশন করছে, এরিয়ার মধ্যে 78.54ও আছে, কিন্তু দেখাইছে হচ্ছে হ্যালো। কেন? কারণ আমি দেখাইতে বলছি হ্যালো, তাই দেখাইছে। কিভাবে বলছি? প্রিন্টএফ এর মধ্যে একটা ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো সেটাই আউটপুটে শো করে। দ্যাট মিন্স মেইন জিনিসটাই হইতেছে প্রিন্টএফ এর মধ্যে যে ইনভার্টেড কমাটা সেটা। এখন ইনভার্টেড কমার পরে কমা দিয়ে আমরা যে অংশটা লিখি, এটা কেন লিখি এটা একটু বুঝো। প্রিন্টএফ এর মধ্যে, প্রিন্টএফ এর ইনভার্টেড কমার মধ্যে তুমি যদি কোনো ভ্যালু শো করতে চাও, কি শো করতে চাও, কোনো ভ্যালু শো করতে চাও, সেক্ষেত্রে %d ব্যবহার করতে হয় কিংবা %f ব্যবহার করতে হয়। তুমি যদি প্রিন্টএফ এর ইনভার্টেড কমার মধ্যে %d বা %f ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে তোমার কমা দিয়ে বলে দিতে হবে %d এর পরিবর্তে কোন বাক্সের ভ্যালু বসবে বা %f এর পরিবর্তে কোন বাক্সের ভ্যালুটা বসবে সেটা তোমাকে বলে দিতে হবে। অর্থাৎ একটু আগে যে আমরা লিখলাম %f, আমি লিখছি না %f, তাহলে কমা দিয়ে %f এর পরিবর্তে কোন ভ্যালু বসবে, কোন বাক্সের ভ্যালু বসবে, এরিয়া বাক্সের ভ্যালু বলবে, সেটা আমার বলে দিতে হয়েছে না। আচ্ছা, এখন আমরা একটু আগে যে যোগফলের প্রোগ্রামটা পড়ছি, এটাকে যদি আমি একটু সৌন্দর্য বর্ধন করে এইভাবে বলতে চাই, আউটপুট আসবে হচ্ছে এরকম। ধরো আমি এ বাক্সের মধ্যে দিছি হচ্ছে 100, বি বাক্সের মধ্যে দিছি হচ্ছে 200, এই যে কিবোর্ড দিয়ে টাইপ করে। আমি আউটপুট চাচ্ছি এরকম, মানে কালো স্ক্রিনে লেখাটা আসুক এরকম, 100 + 200 = 300, এই লেখাটা আসুক। আগে আমার কত আসছে, শুধু 300 আসতো না? এখন আমি চাচ্ছি আউটপুটে আসুক এরকম 100 + 200 = 300। তাহলে আমার কাহিনীটা করতে হবে কার মধ্যে? প্রিন্টএফ এর মধ্যে না? কারণ প্রিন্টএফই তো মেইন কাজটা করে, আউটপুট দেখানোর কাজটা করে। তখন আমি কিভাবে লিখবো দেখো, প্রিন্টএফ এনে কি লিখবো, ইনভার্টেড কমার মধ্যে লিখবো 100 + 200 = তাহলে কি হবে? হবে না কেন? দেখাবে না? অবশ্যই দেখাবে, কি সমস্যা? আমরা একটু দেখি দেখাই কিনা। এখানে লিখলাম আমরা 100 + 200 = 300। আমি কি প্রিন্টএফ ইনভার্ট কমার মধ্যে কোনো %d লিখছি? তাহলে কমা দিয়ে কিছু লেখা যাবে? লেখা যাবে না। %d লিখলে বা %f লিখলে তখন লিখতে হবে কমা দিয়ে। এখন আমি ধরো সরি 100 আর 200 লিখলাম, আসছে না? 100 + 200 = 300 হইছে না? এবার দেখো অন্য কিছু দেখি, আউটপুট দিলাম হচ্ছে আমি 5, আর একটা দিলাম হচ্ছে 7, তাইলেও কি আসবো? 100 + 200 = 300 আসবো। তুমি যাই দাও 100 + 200 = 300 দেখাবো। ঠিক আছে, কারণ তুমি প্রিন্টএফ এর মধ্যে ইনভার্টেড কমার মধ্যে যা দিবে এক্স্যাক্টলি ওটাই তো দেখাবে। কিন্তু আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এর যে ভ্যালুটা আমি দিব ওইটার সাথে যোগ হবে বি এর যে ভ্যালুটা দিব, ইকুয়াল টু দিয়ে দুইটার যোগফলটা শো করবে, তাই না? তো এইগুলো ফিক্সড করে দিলে হবে তাহলে সেক্ষেত্রে? তাহলে আমার সেটা কিভাবে বলবো? আমি বলবো %d + %d = %d। কয়টা %d দিছি? তিন জায়গায় তিনটা ভ্যালুর কথা বলতে হবে। কমা দিলাম, প্রথম %d এর স্থলে রিপ্লেস হবে কার ভ্যালু? এ। দ্বিতীয় %d এর স্থলে রিপ্লেস হবে কার ভ্যালু? এবং তৃতীয় %d এর স্থলে রিপ্লেস হবে সি এর ভ্যালু, মানে এই ক্ষেত্রে সি। এবার হচ্ছে আমরা যদি এখানে 20 আর 30 দেই, তাহলে উত্তর আসবে 20 + 30 = 50। অর্থাৎ আমি যাই দিব সেটাই আসবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এইবার ধরো আমি চাচ্ছি আউটপুটটা আসলে কিরকম, দা, একটা ইংলিশ কথা আসবে সুন্দর, আরো সুন্দর, দা সাম অফ 20 and 30 ইজ 50। এখানে 20 আর 30 আর 50টা হচ্ছে কিন্তু ভেরিয়েবল, মানে চেঞ্জেবল আর কি, ফিক্স না কিন্তু। মানে 20 হচ্ছে এর ভ্যালু, 30 হচ্ছে বি এর ভ্যালু এবং 50 হচ্ছে যোগফলের ভ্যালু। এই ওয়ার্ডটা মানে এই টেক্সটটা আমাকে আউটপুটে শো করবে। তাহলে কিভাবে আমি লিখতে পারি প্রিন্টএফটা বলো তো? তাহলে প্রিন্টএফ এর মধ্যে কি লিখতে হবে বলতে পারবা? তাহলে লিখতে হবে প্রিন্টএফ। প্রিন্টএফ এর মধ্যে আমি কি বলছি, ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো সেটা আউটপুটে শো করবে। তাহলে লিখবো দা সাম অফ
পার্সেন্ট ডি and পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট ডি ইনভার্ট কমা ক্লোজ, অর্থাৎ এই টেক্সটটা আউটপুটে দেখাবে। এবার রিপ্লেস হবে কার কার মান, কমা দিলাম। প্রথম পার্সেন্ট ডিতে রিপ্লেস হবে এর মান, দ্বিতীয় পার্সেন্ট ডিতে রিপ্লেস হবে বি এর মান, এবং তৃতীয় পার্সেন্ট রিপ্লেস হচ্ছে সাম বা সি এর মান। বুঝো নাই? প্রিন্টএফ এর কাহিনীটা কি বুঝছো? প্রিন্টএফ কিভাবে কাজ করে? এখন আমার এই যে আগের যে প্রোগ্রামটা, এরিয়ার যে প্রোগ্রামটা ছিল, এখানে যদি আমি এইভাবে একটা ওয়ার্ডের দিতে চাইতাম, দ্য এরিয়া ইজ 78.54, তাহলে কিভাবে লিখতাম আমি প্রিন্টএফটা? বুঝো নাই? ওই যে এরিয়ার যে সি প্রোগ্রামটা লিখলাম না, এখানে তো আমি খালি কি লিখছি 78.54 আসছে না আউটপুটে, কিন্তু আউটপুটে 78.54 আসুক না আইসা এরকম আসবে দ্য এরিয়া ইজ 78.54, তাহলে কেমন লিখতে হবে প্রিন্টএফ? এক্স্যাক্টলি। তাহলে প্রিন্টএফ দিয়ে দ্য এরিয়া ইজ, এটা তো পার্সেন্ট ডি না কি, যেহেতু পার্সেন্ট এফটা লিখছি কমা দিয়ে বলতে হবে কার মান রিপ্লেস হবে, এরিয়ার মান, এরিয়ার মান। এখন বলো কার কোনো প্রশ্ন আছে কিনা? আছে? হ্যাঁ, এবার লেখো বাড়ির কাজ। বাড়ির কাজ যারা আগে রমিজের প্রবলেম করছো তাদের করার দরকার নেই, যারা রমিজের প্রবলেম করে নাই তারা করবে আর কি। রমিজ লেখো, রমিজ কিছু টাকা নিয়ে বাজারে গেল। উদ্দীপক লেখো, রমিজ কিছু টাকা নিয়ে বাজারে গেল। সে যত টাকার মাছ কিনলো তার দ্বিগুণের চেয়ে 2 গুণের চেয়ে 50 টাকা বেশি দিয়ে মাংস কিনলো। এরপর খাতা কলম কিনলো। রমিজের কাছে অবশিষ্ট কত টাকা থাকলো তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম লিখো। এখন বলো এই প্রশ্ন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নতুন যারা, একদম নতুন যারা পঞ্চম অধ্যায় ফার্স্ট বার করতেছো জীবনে, তাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। রমিজের কাছে অবশিষ্ট কত টাকা থাকবে এটাই তোমার বের করা তোমার টার্গেট। রমিজের কাছে অবশিষ্ট কত টাকা থাকবে এটা জানার জন্য তোমার কি কি জানতে হবে? আরে ইনপুট তো জানা লাগবে। এনে প্রশ্নে কি কি? মাছের দাম, পরে মাংসের দাম জানার দরকার নেই। মাছের দাম জানলে মাংসের দাম বের করতে পারবো, সো এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। খাতা কলমের দাম আরেকটা কি জানা লাগবে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, কত টাকা নিয়ে গেছে এটা না জানলে বের করতে পারবা? তাহলে এখানে ইনপুট যে ইনফরমেশন গুলো না থাকলে কত টাকা নিয়ে গেছে মানে কত টাকা অবশ্যই থাকবে বের করতে পারতেছে না, ওগুলাই হচ্ছে ইনপুট। ওগুলাই ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে
অবশিষ্ট কত টাকা থাকবে, আউটপুটটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, টোটাল কয়টা ভেরিয়েবল ব্যবহার করতে হবে এটা তোমরা চিন্তা করবা এবং ক্যালকুলেশন করে উত্তরটা বের করবা। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তিনটাই লিখবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ম্যাথ কেন, সি প্রোগ্রাম করবা? দেখি ম্যাথ করাই দিচ্ছি, আমি কি ম্যাথ টিচার?